This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর তিনটে নিউজরুম লাইভে একটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে শুরু করি। আজকে মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় সিট গঠন 9 সদস্যের সিট গঠন করলো রাজ্য পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে সিট। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে ব্রেকিং নিউজ, মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় সিট গঠন 9 সদস্যের সিট গঠন করলো রাজ্য পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে সিট। বিশেষ তদন্তকারী দলে কারা কারা রয়েছেন সেই বিষয়টা জানবো ডিটেইলসে। আমাদের প্রতিনিধি দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, দেখো, গতকালই রাজ্যের আইন শৃঙ্খলা জাভেদ সামিন তিনি বলেছিলেন যে স্থানীয় পুলিশ, জেলা পুলিশ এবং সিআইডি, এসটিএফ থেকে শুরু করে রাজ্যের যে আইবি রয়েছে সকলের সমস্ত দল মিলিয়ে একটি সিট তৈরি করা হয়েছে এই পুরো বিষয়টি তদন্ত করার জন্য। যে ঘটনা ঘটেছে আজকে সেই নাম যে অর্ডার বেরিয়েছে সেখানে নামগুলো এসছে। সেখানে অ্যাডিশনাল এসপি আইবির শান্তনু চৌধুরী রয়েছেন, রাজ্য পুলিশের রয়েছেন বিজয় যাদব, ডেপুটি সুপার কৌশিক ঘোষ, ডেপুটি সুপার সিআইডির অসীম মন্ডল, ট্রাফিক ইন্সপেক্টর হেডকোয়ার্টার রয়েছেন রাজ্য পুলিশের রাজশ্রী দত্ত, সিআইডির ইন্সপেক্টর রয়েছেন অনুপম চক্রবর্তী, বেশিরভাগই সিআইডির আমরা দেখতে পাচ্ছি রয়েছেন, সিআইডির তন্ময় ঘোষ রয়েছেন, সিআইডির সুহিন্দ রয়েছেন এবং আইসি সুদাপন পিডির সুদীপ্ত দাস রয়েছেন। অর্থাৎ যেটা বলা হচ্ছিল যে আইবি, স্থানীয় পুলিশ, রাজ্য পুলিশ, সিআইডি, এসটিএফ, আইবি এবং সাইবার। তার কারণ হচ্ছে যে গতকালই আমরা দেখেছিলাম যে একাধিক ফেক নিউজ ছড়ানো যে ভিডিও বা যেগুলোকে বলা হয় ভিডিও ছড়ানো হচ্ছিল সেগুলোকে ব্লক করা হয়েছিল, ঠিক আছে? এবং যে কারণে আবার বলা হয়েছিল সেই গুজব ছড়ানো বন্ধ করতে সোশ্যাল মিডিয়ার উপর নজরদারি রাখতে হবে, সেই জন্য একজন সাইবার এক্সপার্টকেও রাখা হয়েছে এই সদস্যের সাথে। অনেক ধন্যবাদ তোমায়। অর্থাৎ আমরা কি দেখলাম, অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে সিট গঠন করা হলো। কিন্তু এই যে বেশ কয়েকদিন ধরে আমরা প্রতিবাদের নামে যে তাণ্ডব দেখলাম মুর্শিদাবাদে, সেই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাদের দিকে অভিযোগের আঙুল তুলল? বিজেপির দিকে। বলা হলো কি বিজেপি পরিকল্পনা করে বাইরে থেকে দুষ্কৃতী ঢুকিয়ে হামলা করেছে। আসলে রামনবমীর দিন অশান্তি পাকানোর একটা পরিকল্পনা ছিল, তা ভেস্তে গিয়েছে। সেটা সেদিন করতে না পেরে পরে মুর্শিদাবাদে আগুন জ্বালিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনুন। মুর্শিদাবাদ জেলা হলেও সিটটা কিন্তু মালদার মধ্যে পড়ে এবং ইটস এ প্রি প্ল্যান্ড কমিউনাল রাইটস ইফ আই সে সো। কারণ আমিও পাবলিকের কাছ থেকে অনেক ইনফরমেশন পাচ্ছি। আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে, আপনারা এলাকায় শান্তি রক্ষা করুন। बीजेपी बाहर का गुंडा लेकर ये उसका प्लान है। उसका पहले प्लान था रामनवमी का दिन में करने के लिए, लेकिन आप लोगों ने वो प्लान भेज दिया है। आप लोगों ने जॉइंटली कर दिया। आपको बहुत बहुत सैल्यूट है इसी के लिए। चालाकी से काम लीजिए। और ये भी एक है, हर समाज में कुछ कुछ गद्दार होता है, वो भी रुपया लेके जो डाल में बैठता है उसको ही काटता है। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অশান্তির দায় চাপাচ্ছে বিজেপির উপর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া দিয়েছে। তিনি বলছেন পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়। যখন মুর্শিদাবাদে অশান্তি চলছে, মুর্শিদাবাদ জ্বলছে, তখন পুলিশ মন্ত্রী বা পুলিশ, রাজ্যের পুলিশ প্রশাসন কি করছিল শুনুন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন। পুলিশ মন্ত্রী হিসেবে আইন শৃঙ্খলা রাজ্যের ভেঙে পড়েছে, তাই স্বাভাবিকভাবে ওনার কাছে আমি প্রশ্ন করতে চাই, 11 তারিখ যখন ধুলিয়ানে এবং শামশেরগঞ্জে এই তাণ্ডব চলে, 4 ঘন্টা ওনার পুলিশ কোথায় ছিল? পুলিশকে লুকিয়ে রেখে বাড়িতে ঢুকে মৃৎশিল্পী হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছেন। আপনার পদত্যাগ দাবি করি, আপনাকে আমরা জেলে দেখতে চাই। আপনি বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন যখন গোধরায় হত্যাকাণ্ড হচ্ছিল, সেদিন সম্ভব হয়েছিল গোধরায় হত্যাকাণ্ড, কারণ সেখানকার সরকারের মদত ছিল, সরকারের উদাসীনতা ছিল। আজকে যখন পশ্চিমবঙ্গে দাঙ্গা হয়, তখনও সেই দাঙ্গার পিছনে সরকারের মদত থাকে, সরকারের উদাসীনতা থাকে। এটা নিশ্চয় আপনি বোঝার চেষ্টা করবেন।
আজকে এইভাবে ইমাম মুয়াজ্জিনদেরকে বারবার করে ভোটের অস্ত্র হিসেবে ব্যবহার করবেন না। আপনি মুসলমান সমাজকে অপমান করেন, মুসলমান সমাজকে আপনার ভোটের যন্ত্র হিসেবে ব্যবহার করেন, আপনি মুসলমান সমাজকে পণ্য হিসেবে ব্যবহার করেন। আপনি এই চালাকিটা যত করছেন তত বাংলায় বিভাজনের রাজনীতি তৈরি হচ্ছে। যদি পূর্ব পরিকল্পিত হামলা হয়, পূর্ব পরিকল্পিত কোনো ঘটনা ঘটলে তার জন্য আমাদের পুলিশের একটা উইংস কি আছে, গোয়েন্দা বিভাগ। তাহলে গোয়েন্দা বিভাগ হয় ফেল হয়েছে, নাহলে গোয়েন্দা বিভাগ যে তথ্যটা তুলে দিয়েছে সেটা তারা গ্রাহ্য করেনি। যদি আমার রাজ্যের গোয়েন্দা বিভাগ ব্যর্থ হয়, এই খবরগুলো তাদের কাছে না থাকে, তাহলে ওয়েলেক্সে বেচে দিয়ে পেঁয়াজ নিয়ে ঘরে যেতে বলুন। বিগত কয়েকদিন ধরে আপনাদের শামসেরগঞ্জ, ধুলিয়ান, সুতির অনেক ছবি দেখিয়েছি, যে ছবি দেখে স্পষ্ট কিভাবে সেখানে হিংসা হয়েছে। আর এবার শামসেরগঞ্জের একটা ছবি দেখাবো। দেখুন হিংসা কিভাবে পুড়িয়ে দিয়েছে শিক্ষাকে, হিংসা কিভাবে পুড়িয়ে দিয়েছে স্কুলের বইকে, হিংসায় বিপন্ন হয়েছে শৈশব, আর হিংসায় খা খা করছে স্কুলগুলো। শামসেরগঞ্জের ছবিটা একবার দেখুন। গত শুক্রবার থেকে জাফরাবাদ, বেদবোনা সহ বিভিন্ন এলাকায় দুষ্কৃতী তাণ্ডব চলেছে। ভাঙচুর করা হয়েছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, লুটপাট চালানো হয়েছে। সোমবার, মঙ্গলবার সরকারি ছুটি ছিল, স্বাভাবিকভাবেই স্কুল বন্ধ ছিল। কিন্তু বুধবার থেকে খুলেছে রাজ্যের বিভিন্ন অংশে স্কুল, কিন্তু স্কুল বন্ধ এখনও এই উপদ্রুত এলাকায়। যদি স্কুল চালুও থাকতো তাহলে ছোট ছোট শিশুরা স্কুলে যেত কী করে? কারণ তাদের ইউনিফর্মই তো নেই, তাদের বই খাতা নেই, তাদের যাবতীয় পড়াশোনার সামগ্রী পুড়িয়ে দেওয়া হয়েছে। শৈশব জীবন এখন বিপন্নের মুখে এই বেদবোনা, জাফরাবাদ সহ বিভিন্ন অংশে। স্কুল কি ছুটি? তাহলে বাড়ি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? মাসির বাড়ি যাচ্ছি। বইপত্র আছে না বইপত্র নষ্ট করে দিয়েছে? নষ্ট করে দিয়েছে। বইপত্র নষ্ট করে দিয়েছে? জামা কাপড় নষ্ট করে দিয়েছে? কিছু স্কুলে নিয়ে যাওয়ার মতো কিছু নেই? না। তাহলে পড়াশোনা করবে কি করে? কি করে করব? যে মন খারাপ, স্কুলে যেতে পারছো না? হ্যাঁ লাগছে, মন খারাপ। স্কুলে পড়তে চাই। পড়তে চাও? বইপত্র আছে না নষ্ট করে দিয়েছে? নষ্ট করে দিয়েছে। নষ্ট করে দিয়েছে? স্কুলে যেতে ইচ্ছা করে তো? হ্যাঁ। স্কুলের জামা কাপড় আছে না নষ্ট করে দিয়েছে? নেই। আপাতত আমার বোনের বাড়ি যাবো। এই বেদবোনা গ্রাম এখন ছেড়ে চলে যাচ্ছে না আপাতত? এখনকার মতো যাচ্ছি। মেয়েদের যে স্কুলে পাঠানো যাচ্ছে না, কষ্ট হচ্ছে না? তো হবে না, একটা বাড়ি ঘর ছেড়ে চলে যাই অন্য দেশ, হবে না? স্বাধীনতা পাই না, কিছু না। এখনো কি আতঙ্ক লাগছে? আতঙ্ক, বাড়িতে ঘুমাতে পারছি না, তো কিছুই নাই বাড়িতে। তাই সব নিয়ে আমার যেটুকু রয়েছে সেটুকু নিয়ে চলে যাচ্ছে? নিয়ে যাচ্ছি, ওই জন্যে। বাচ্চাগুলো তো থাকবে বেঁচে। বইপত্র সব ছিঁড়ে দিয়েছে? হ্যাঁ। স্কুলে যেতে পারছিস না কেন? স্কুল বন্ধ আছে আর বইপত্র সব কিছু নাই। কিছু নেই? না, বইপত্র আছে 10টা বইয়ের মধ্যে কয়টা আছে। আচ্ছা, আর জামা কাপড়, স্কুলের জামা কাপড়? ওইগুলা সব নিয়ে পালিয়ে গেছে। বই খাতা কিছু নাই ঘরে, যা ছিল সাইকেল ছিল দুটো বাচ্চার, স্কুল প্রাইভেট যেত, তাই সেগুলোও নিয়ে চলে গেছে। বই খাতা সব আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ানো হয়েছে। ঘরে যা ছিল সব নিয়ে নেওয়ার পরে বম ছেড়ে ঘর বাস্ট করে দিয়েছে। তারপরে ছেলে মেয়ে এখন কেউ স্কুলে যেতে পারছে না। আমরা খুব এখন ভয়ে আতঙ্ক হয়ে আছি। স্কুলে যেতে ইচ্ছা করছে? হ্যাঁ। বই খাতা কি আছে না সব নষ্ট করে দিয়েছে? নষ্ট করে দিয়েছে। জ্বালিয়ে দিয়েছে? না, না পুড়িয়ে দিয়েছে? ছিটে টিটে সব পুড়িয়ে দিয়েছে। বই খাতা সব জ্বালিয়ে দিয়েছে। দেখাবো কিভাবে জ্বালানো হয়েছে, কিভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে স্কুলের ইউনিফর্ম। একের পর ইউনিফর্ম পড়ে রয়েছে এভাবে। গোটা বেদবোনা গ্রাম জুড়ে 130টা বাড়িতে জ্বালানো হয়েছে। আর সেখানে এভাবেই শৈশব জীবনকে কীভাবে বিপন্ন করা হয়েছে তার ছবি কিন্তু এই ইউনিফর্মগুলোর মাধ্যমেই ফুটে উঠছে। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, বেদবোনা, শামশেরগঞ্জ। আমি পরিষ্কার করতে পারবো না এখান থেকে। ওখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে, স্কুল তারা তাদের মতো অবস্থা নর্মাল হলে নিশ্চয়ই তারা স্কুলে আসবে না, যদি সেরকম খারাপ হয় আসবেন না। কিন্তু আমরা কমিউনিকেট করতে পারছি না, হোয়াটসঅ্যাপ গ্রুপেও কাজ হচ্ছে না। আমরা স্কুল বন্ধ রাখার কোনো এরকম নির্দেশ নাই। নর্মাল স্কুল চলবে পরিস্থিতি ভালো থাকলে। আর যদি সেরকম অবস্থা যদি কোথাও খারাপ থাকে, এখন তো পরিস্থিতি নর্মাল, এখন স্কুল বন্ধ রাখার কিছু নেই। কিন্তু ফোর্স থাকলে সেখানে স্কুল হবে কি করে? যদি কোথাও ফোর্স থেকে থাকে তাহলে তো হবে না। তো ইলেকশনের সময় তো ওরকম হয়, ফোর্স থাকলে তো আগে থেকে যদি ফোর্স আছে।
দেখলেন তো ছবিটা, ভয়ের গ্রামে পৌঁছে গেছিলাম আমরা। TV9 বাংলার প্রতিনিধি, সেখানকার প্রত্যেকটা বাস্তব ছবি আপনাদের সামনে আসছিল। আর সেই বাংলায় হিংসা নিয়ে এবার শতপ্রণোদিত মামলা জাতীয় মহিলা কমিশনের। কাল রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। 18 এপ্রিল যাবে মালদার বৈষ্ণবনগর। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আরো ডিটেলস একটু জানবো। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় সরাসরি। জ্যোতির্ময়, মালদায় তারা যাবেন, প্রথমে এটা জানতে পারা যাচ্ছে মালদার বৈষ্ণবনগরে তারা যাবেন, তারপর কি কি কর্মসূচি রয়েছে দলে? দেখো, তারা যেমন মালদায় যাবেন ঠিক তার পাশাপাশি তারা শামসেরগঞ্জ এবং জাফরাবাদেও তারা যাবেন। অর্থাৎ ঠিক যে যে জায়গায় এই হিংসার ঘটনা ঘটেছে প্রত্যেকটা উপদ্রুত এলাকায় তারা যাবেন। যারা ভিকটিমরা রয়েছেন, যারা ঘর ছাড়ারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবেন। এবং এই সফরের পরে মালদা এবং মুর্শিদাবাদ দুটি জেলারই এসপি এবং ডিএম এর সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন এনসিডব্লিউ চেয়ারপারসন বিজয় রাহাতকর এবং তার পাশাপাশি আরও যারা এই কমিটির সদস্য রয়েছেন। যে খবর এনসিডব্লিউ তরফ থেকে জানানো হয়েছে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে। এক্স্যাক্টলি যা যা ঘটনা ঘটেছে সেক্ষেত্রে দোষী কারা তাদেরকে চিহ্নিত করতে হবে এবং এক্ষেত্রে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ তারা উপযুক্ত পদক্ষেপ করেছে কিনা, তাদের পদক্ষেপ যথোপযুক্ত কিনা সেই বিষয়টি নিরূপণ করার জন্যই এসপি ডিএম এর সঙ্গে বৈঠক করা হবে। সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে যে এই মালদা মুর্শিদাবাদ সফরের পর প্রশাসনের সঙ্গে বৈঠকের পর তারা হয়তো মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করতে পারেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা দিল্লিতে ফিরে একটি রিপোর্ট তৈরি করবেন। সেই রিপোর্ট পাঠানো হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে, সেই রিপোর্ট পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। ফলত সেই রিপোর্টে তারা কি সুপারিশ করবেন সেটা যথেষ্ট আগামী দিনের ক্ষেত্রে যথেষ্ট অবশ্যই আমাদের সেটা থেকে নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমায়। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার, তিনি কি বলেছেন এই নিয়ে শোনাব আপনাদের। আমরা একেবারে দুদিনের কর্মসূচি নিয়েছি। আমরা মুর্শিদাবাদের শামশেরগঞ্জের যে জায়গায় ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটা বাড়িতে কী ধরনের ক্ষতি, মহিলাদের ওপর কী অত্যাচার, তাদের কিভাবে ধন সম্পত্তি মান সম্মান লুটপাট হয়েছে সেগুলো দেখব, সরজমিনে তার রিপোর্টিং করব। আমাদের অ্যাডভোকেট টিম থাকবে প্রত্যেকটা। শুধুমাত্র তাই নয়, তার সাথে আমরা পরের দিন যারা ডিসপ্লেসড, বাড়ি ছেড়ে পালিয়ে এসে ত্রাণ শিবিরে যারা আশ্রয় নিয়েছেন সেই শতাধিক মহিলা, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করে তাদের রিহ্যাবিলিটেশন, তাদের কি করে মানসিকভাবে এবং ফিজিক্যালি তাদের নিজের জায়গায় পৌঁছে দিয়ে তাদের আগামী দিনগুলো যারা তারা নাগরিক জীবন যাতে সুসম্পন্ন করতে পারেন কোনো ভয়ভীতির বাইরে দিয়ে, রাজ্য সরকারকে সেগুলো করতে আমরা বাধ্য করি। দেখুন, এই শামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্র মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। আর মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র ডিলিমিটেশনের পর থেকে কংগ্রেসের দখলে, এবারও সেখান থেকে জিতেছেন ঈশা খান চৌধুরী। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গই টেনে আনেন। নেতাজি ইন্ডোর থেকে তিনি বলেন যেখানে ঝামেলা হয়েছে সেটা কংগ্রেসের জেতা আসন, জেতার সময় জিতবো আর অশান্তি হলে রাস্তায় নামবো না, সেটা কি করে হয়? পাল্টা দিয়েছেন অজিত চৌধুরীও। পরিস্থিতির চাপে ওয়াকআপ নিয়ে কিছু অশান্তি হয়েছে, প্ররোচনামূলক কথাবার্তাও হয়েছে। মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদা সিট। যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন। জেতবার সময় তারা জিতবে, আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটুকু আশা আমি করি না। পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত। তৃণমূল কংগ্রেস যদি করতো, বিজেপির জেনে রাখা উচিত, তাহলে তৃণমূল কংগ্রেসের 3 জন এমএলএর বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না। 3 এমএলএর বাড়ি ভাঙচুর কারা করলো সেটা তো পুলিশের খুঁজে বার করা দরকার। হাস্যস্কর, বাংলার মুখ্যমন্ত্রী কমসে কম আপনি হাসির খোরাক হয়েন না, তাহলে ভালো লাগবে। আপনার এমএলএর বাড়ি ঘর ভাঙছে আর আপনি কলকাতায় ইমাম মুয়াজ্জিন থেকে তার জন্য বক্তৃতায় শোনাচ্ছেন। প্রশাসন আপনার, পুলিশ আপনার, সরকার আপনার, আপনি বিএসএফকে ডাকছেন। এর থেকে হাস্যস্কর আর কি হতে পারে? কংগ্রেসের এমএলএ ওখানটায় নেই, ওখানটার এমএলএ তার বাড়ি ভাঙচুর করছে আপনার দলের লোকরা। সেটা তো তৃণমূলের মধ্যেকার মারামারি দিদি। ওখানকার পুলিশ সব জানে, ওখানকার পুলিশ সব জানে কোন এমএলএর নেতৃত্বে কোন এমএলএর বাড়িতে হামলা হচ্ছে। কংগ্রেসের সেই হিম্মত, সেই সাহস, কেউ সেই সংগঠন, সেই দুঃসাহস আছে বলে আমার জানা নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসকে নিশানা করেছেন সেই সময় কংগ্রেসের সিজিও কমপ্লেক্স অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি এবং দেশ জুড়ে ইডি দপ্তরে অভিযান কংগ্রেসের। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া রাহুলের নামে ইডির চার্জশিট। এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুমনের থেকে একটু এই মুহূর্তে ছবিটা জানতে চাইবো। সুমন গ্রাউন্ড জিরো থেকে। সুমন, দেখো তনিষ্ঠ, একেবারে ধুন্ধুমার অবস্থা বলা চলে। কংগ্রেসের যে মিছিল, সেই মিছিল সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছতেই তারা ভেতরে ঢোকার চেষ্টা করেন। তখন কিন্তু পুলিশের বিরাট বাহিনী তাদেরকে প্রথমে আটকানোর চেষ্টা করে এবং পরবর্তীকালে তাদের সঙ্গে জওয়ানদেরও কিন্তু একটা কনফ্রন্টেশন হয়। এবং তোমাকে যেমনটা বলছিলাম যে ইট ছোড়া হয়, পাল্টা ওদিক থেকে লাঠিও চালানো হয়। সবটা মিলিয়ে এই মুহূর্তে কিন্তু এখানে একটা ধুন্ধুমার পরিস্থিতি। আমরা সরাসরি সম্প্রচারে আছি, একবার শুভঙ্কর বাবুর সঙ্গে কথা বলবো। শুভঙ্কর বাবু, আপনি বলছিলেন যেভাবে ভেতর থেকে লাঠি মারলো শুভঙ্কর বাবু, তুমি দেখতে পাচ্ছ তারা এতক্ষণ বক্তব্য রাখছিলেন এবং নরেন্দ্র মোদী তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দুজনকে তারা আক্রমণ করছেন এবং দিদি মোদি হায় হায় এই স্লোগান তারা তুলছেন এবং এখানে তারা জনসভার আয়োজন করছেন। অন্যদিকে কংগ্রেস কর্মী সমর্থকরা তারা বসে পড়েছেন এবং তারা বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন সিজিও কমপ্লেক্সের গেটের সামনে। সবটা মিলিয়ে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের সামনে ধুন্ধুমার অবস্থা। পুলিশ, বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে বিরাট পুলিশ বাহিনী তারা সিজিও কমপ্লেক্সকে আগলে রেখেছে। অন্যদিকে সিজিও কমপ্লেক্সের কর্মরত যত জওয়ান ছিলেন তারাও কিন্তু এখানে এসে কোনো মতে সিজিও কমপ্লেক্সকে রক্ষা করছেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ শুভঙ্কর সরকার সহ কংগ্রেসের যে প্রতিনিধিরা তারা এখানে রয়েছেন, তারা কিন্তু এখানে জনসভার প্রস্তুতি নিচ্ছেন। তার কারণ এখানে তারা অবস্থান শুরু করছেন, তারা বসে থেকে বিক্ষোভ চালিয়ে যাবেন, তেমনটাই আমরা জানতে পারছি। একবার শুভঙ্কর বাবুর সাথে কথা বলবো। শুভঙ্কর বাবু, ভেতর থেকে লাঠি চালানো হলো। এই ইডি সিবিআই দালালি করতে করতে পাগলা হয়ে গেছে। এত বড় গ্যারদ, সেখানে তারা জানেন না যে এটা টপকে গেলে তবেই লাঠি মারা উচিত, তার আগে মারা অনুচিত। আজকে মুখ্যমন্ত্রী আপনাদের অ্যাটাক করছেন, বলছেন মালদায় আপনাদের দায়িত্ব নিতে হবে। এখানে তার পুলিশ, আমি এখানে ওই সব কথার উত্তর দেবো না, আলাদাভাবে আসবেন, আমি বলে দিয়েছি। তারা বলছেন মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন এবং সেই জায়গা থেকে তারা এখানে কিন্তু রাস্তায় নামছেন এবং রাস্তায় নেমে একদম আমরা সেই ছবি দেখাচ্ছি। সুমন, তোমার মাধ্যমে সেই ছবি দেখা যাচ্ছে ধুন্ধুমার পরিস্থিতি সিজিও কমপ্লেক্সের সামনে। সেখানকার ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। অনেক ধন্যবাদ সুমন তোমায়। তিনটে নিউজরুম লাইভে একের পর এক গুরুত্বপূর্ণ খবর দিচ্ছিলাম আপনাদেরকে। অনেক ধন্যবাদ শুভজিৎ তোমাকে, ধন্যবাদ শর্মিষ্ঠা তোমাকেও। কংগ্রেসের সিজিও কমপ্লেক্স অভিযানে ধুন্ধুমার। দেশ জুড়ে ইডি দপ্তরে অভিযান কংগ্রেসের। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া রাহুলের নামে ইডির চার্জশিট। প্রতিবাদী কংগ্রেসের বিক্ষোভে তুলকালা। এবং আমরা এর বিরুদ্ধে তাতে ক্ষমতায় আমরা কিছু পরে আসবো, কিন্তু হিন্দু মুসলমান ভাগ করতে দেবো না। পশ্চিমবাংলার ইতিহাসে রাহুল গান্ধী কে এত ভয় কিসে? রাহুল গান্ধীকে ভয় একটাই কারণে। রাহুল গান্ধী জিজ্ঞেস করেছিলেন মোদীকে, অমিত শাহকে